অ্যাসেক্সুয়াল প্রপাগেশনের কোনটা পড়েছিলাম? ম্যাডাম কন্টাক্ট গ্রাফটিং। কন্টাক্ট গ্রাফটিং এর আলাদা নাম কি ছিল? অ্যাপ্রোচ গ্রাফটিং। অ্যাপ্রোচ গ্রাফটিং। বেসিক ডিফারেন্সটা কি ভিনিয়ার বা ক্লেফট গ্রাফটিং এর সাথে কন্টাক্ট গ্রাফটিং এর? ম্যাডাম ওই ক্ষেত্রে ম্যাডাম সায়ন মেইন গাছে অ্যাটাচ থাকে ম্যাডাম, এই ক্ষেত্রে ডিটাচ করা লাগে। আচ্ছা, দ্যাট মিন্স কন্টাক্ট গ্রাফটিং এ সায়নকে আমরা ডিটাচ করিনি, তাই তো? রুট ফরমেশন হওয়ার পরে। এখন রেসপন্স করছো কে বলো তো, কে কথা বলছো? ম্যাডাম আইডি 34। নাম কি? আলামিন। আলামিন। বাকিরা কোথায়? সবাই চুপ কেন? বাকিরা কোথায় সবাই? বলো, কন্ট্রাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা সাধারণত কোন সময়টাতে কন্ট্রাক্ট গ্রাফটিং করতাম বা করা উচিত? মে জুন মাসের দিকে গ্রাফটিং। মে জুন মাসের দিকে। জুন ম্যাম রেইনি সিজনের শুরুর দিকে। আর হ্যাঁ, লেট সামার অথবা রেইনি সিজন। ওকে, তোমরা যে যা সময়টা বলেছো মোটামুটি অপটিমাম টাইমটাই বলেছো। এখন বলো, কন্ট্রাক্ট গ্রাফটিং বা ক্লেফট গ্রাফটিং বা ভিনিয়ার গ্রাফটিং এছাড়াও কি আরো কোনো গ্রাফটিং আছে? প্রশ্ন কি বুঝতে পারোনি? আমি প্রশ্ন করেছি যে ভিনিয়ার গ্রাফটিং, ক্লেফট গ্রাফটিং বা কন্টাক্ট গ্রাফটিং ছাড়া আর কোনো গ্রাফটিং কি আছে বা আর কোনো গ্রাফটিং প্রসেস কি আছে? তোমরা কি নাম শুনেছো? ম্যাম সাইড গ্রাফটিং আছে, টার্ম গ্রাফটিং আছে, ক্ল্যাপ গ্রাফটিং আছে। সাইড গ্রাফটিং তো ভিনিয়ার গ্রাফটিং এর আলাদা নেম। আরেকটা কি বলেছো? টার্ম গ্রাফটিং, টাং গ্রাফটিং। আর উইথ ক্ল্যাপ, গ্রাফট, উইথ গ্রাফটিং, বার্ক গ্রাফটিং। বার গ্রাফটিং। ওকে, এবার বলো, আমি কিন্তু কখনো একটা সময় ক্লাসে মানে বলেছিলাম যে আমি যখন ক্লাস নেই আমি কিন্তু পরবর্তী ক্লাসে যেদিন আমি ক্লাস নিব সেদিন কিন্তু প্রিভিয়াস ক্লাসের কিছু পড়া জিজ্ঞাসা করতেই পারি, তাই তো? মাঝখানে আমি কিন্তু করিনি, কিন্তু আমার আজকে মনে হলো আচ্ছা তোমাদেরকে একটু দেখা দরকার যে আসলে কি তোমরা ক্লাসগুলো করছো কিনা। বলো, সায়নটা আসলে কি? গত ক্লাসে মনে হয় আমি বলেছি যে সায়ন কি, রুটস্টক কি। সায়ন কি? ম্যাম কাঙ্ক্ষিত স্টেম যেটা আমরা চাই যে গাছ হোক পরবর্তীতে, ওইটাই ম্যাডাম সায়ন। ওটাই সায়ন। একটা গ্রাফটেড পোরশনে কোনটা সায়ন হতে পারে আর কোনটা রুটস্টক হতে পারে? যেটা যেটা ম্যাডাম মাটির সাথে শেকড়যুক্ত থাকে সেটা রুট স্টক, আর সায়ন যেটা ম্যাডাম ওই রুট স্টকে গ্রাফটিং করে লাগানো হয়। সেটা হলো সায়ন। সায়নটা ম্যাম এয়ারে ভাসমান অবস্থায় থাকে। সায়ন মূলত কোনটা? আমি মানে জিজ্ঞাসা করেছি সায়ন আমাদের কি কোন সিস্টেমের জন্য দায়ী? শুট সিস্টেম নাকি রুট সিস্টেমের জন্য দায়ী? ম্যাম শুট সিস্টেম। সিস্টেম। কন্ট্যাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা যখন গ্রাফটিং করেছিলাম তখন পাশাপাশি যে গ্রাফটিং করেছি সেক্ষেত্রে আমরা কি সায়নকে রুট স্টকের কাছে নিয়ে এসেছিলাম, তাই তো? জি ম্যাম। জি না ম্যাম, ম্যাডাম রুট আমরা স্টকের কাছে এনেছিলাম। না ম্যাডাম আমরা রুট সিস্টেমকে সায়নের কাছে এনেছিলাম। ইয়েস এক্স্যাক্টলি, আমরা রুট স্টককে সায়নের কাছে নিয়েছিলাম। এবার মানে প্রশ্ন হলো, ইউনিয়ন হওয়ার পরে, জয়েনিং হওয়ার পরে আমরা দুইটা পোরশন কেটে ফেলেছিলাম। সায়নের কোন পোরশন কেটেছি এবং রুট স্টকের কোন পোরশন কেটেছি? ম্যাডাম গ্রাফটেড অংশের যদি আমরা বিবেচনা করি তাহলে ম্যাডাম রুট স্টক যে প্ল্যান্টটা ছিল সেটার ক্ষেত্রে গ্রাফটেড অংশ উপরে আর সায়ন অংশ যেটা সে ওই প্ল্যান্টের গ্রাফটেড অংশের নিচে থেকে কাটছিল। ইয়েস এক্স্যাক্টলি। ওকে, যাই হোক, গত ক্লাসে মোটামুটি তাহলে যারা রেসপন্স করেছো তারা মোটামুটি বুঝেছো বিষয়টা। গত ক্লাসে আমরা পড়েছি কন্ট্যাক্ট গ্রাফটিং, আজকে আমরা পড়বো ভিনিয়ার গ্রাফটিং। কন্ট্যাক্ট গ্রাফটিং এর আলাদা নাম ছিল অ্যাপ্রোচ গ্রাফটিং।
ভিনিয়ার গ্রাফটিং এর একটা নাম হলো সাইড গ্রাফটিং। আচ্ছা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, গত ক্লাসে আমি একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম। সেটা হলো আমরা যে কন্ট্যাক্ট গ্রাফটিং এর জন্য যে কাটবো, যে পোর্শনটাকে আমরা ইউজ করব, আসলে কোন পোর্শনটাতে আমরা কাটবো? আমরা ইন্টারনোড পোর্শনে কাটবো। শুধু কন্ট্যাক্ট গ্রাফটিং না, আমরা ভিনিয়ার গ্রাফটিং এর ক্ষেত্রেও ইন্টারনোড পোর্শন। নোড পোর্শন হলো যে অংশ থেকে লিফ বের হয়, যে অংশ থেকে লিফ উৎপন্ন হয়, সেই জায়গা বা সেই পয়েন্টকে বলে নোড। এবং দুইটা নোডের মাঝখানে যে অংশ সেটাকে বলা হয় ইন্টারনোড। ওকে, আমি শুরু করার আগে তোমাদেরকে একটু দেখিয়ে আসি। আচ্ছা, তোমরা কি ফিগারটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এগুলো হলো স্টেম, সায়ন। ঠিক আছে, আমি সায়নের জাস্ট তোমাদেরকে নোড এবং ইন্টারনোডটা বোঝাচ্ছি। এই যে আমরা যেটাকে গিট বলি আর কি, বলি না যে অনেকে চোখ বলে বা গিট বলে, যার লিটারেচারে যার মানে ওয়ার্ড হলো নোট, যেখান থেকে পাতা তৈরি হয়। এই যে সোয়েলিং যে অংশটা দেখতে পাচ্ছ এটা নোট, এই যে সোয়েলিং একটা অংশ দেখতে পাচ্ছ এটা নোট, এই যে সোয়েলিং একটা অংশ দেখতে পাচ্ছ এটা নোট। সেম অ্যাজ এই স্টেমেও দেখো, এই যে নোট, এই যে নোট, এই যে নোট, এই যে নোট। তোমরা কি নোট বুঝতে পেরেছো? তাহলে নোট কোনটা? জি ম্যাম। আচ্ছা, দ্যাট মিন্স যেখান থেকে পাতা তৈরি হচ্ছে সেই পোর্শনটা বা সেই জায়গাটাকে বলা হয় নোট। তার মানে এই প্ল্যান্টের ক্ষেত্রে এই যে লিফ দুইটা তৈরি হয়েছে, যে পয়েন্টে লিফ দুইটা তৈরি হয়েছে, এটা হলো নোট। ঠিক আছে? জি ম্যাম। ওকে, ঠিক এই প্ল্যান্টের উপরে দেখো কিছু অংশ ফাঁকা রেখে তার উপরে আরেকটা অংশ থেকে দুইটা লিফ আবার বের হয়েছে। তাহলে যে অংশ দুইটাতে লিফ বের হয়েছে সেই অংশ দুটোর নাম হলো নোড, এবং এই দুই অংশের মাঝখানে যে পোর্শনটা সেটাকে বলা হয় ইন্টারনোড। ইন্টারনোড। ওকে, দ্যাট মিন্স আমরা ভিনিয়ার গ্রাফটিং এবং কন্টাক্ট গ্রাফটিং করার ক্ষেত্রে আমরা যে পোর্শনে কাটবো, কোন পোর্শনে কাটবো? আমরা কিন্তু নোড পোর্শনে কাটবো না, ইন্টারনোডে আমরা ইন্টারনোড পোর্শনে কাটবো। ওকে, ঠিক আছে, এবার তাহলে আমরা শুরু করি। ভিনিয়ার গ্রাফটিং কি? কন্ট্রাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রে ছিল যে কন্ট্রাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা মাদার প্ল্যান্ট থেকে অ্যাটাচ অবস্থায় রুট স্টককে নিয়ে যাব, নিয়ে যেয়ে সায়নের সাথে অ্যাটাচ করে দিয়ে যে নতুন ইন্ডিভিজুয়াল তৈরি করব, এটা হলো কন্ট্রাক্ট গ্রাফটিং। ভিনিয়ার গ্রাফটিং এর ক্ষেত্রে হলো এখানে সায়নকে রুট স্টকে আমরা ইনসার্ট করব বা জয়েন করব, এটা লেটারাল পজিশনে সাইড ওয়েতে। রুট স্টকের সাইড ওয়েতে আমরা সায়নকে ইনসার্ট করব। এই যে প্রসেস, এটাকে বলা হয় গ্রাফটিং, ভিনিয়ার গ্রাফটিং বা সাইড গ্রাফটিং। যেহেতু একটা সাইডে আমরা হলো কি সায়নকে জয়েন করছি, এই জন্য এটাকে বলা হয় সাইড গ্রাফটিং। সাধারণত ম্যাঙ্গো, অ্যাভোকাডো, কাঁঠাল, তারপরে অনেক সময় আমরা পাপায়াতেও আমরা সাইড গ্রাফটিং করে থাকি। সাইড গ্রাফটিং করার যে টাইমিংটা সেটা হলো জুন জুলাই মাসে আমরা সাইড গ্রাফটিং করে থাকি। গত ক্লাসে আমি বলেছিলাম কন্ট্যাক্ট গ্রাফটিং এর সাকসেসফুল রেট কত মনে আছে? 90% এর উপরে। 90%, অনেক সময় 100%। 90% মানেই মোটামুটি বলা যায় যে একটা দুইটা হয়তো মিস হতে পারে, আদারওয়াইজ 100টার মধ্যে আমার 100টা গাছই হয়তো বা সাকসেসফুল হবে। কিন্তু ভিনিয়ার গ্রাফটিং এর ক্ষেত্রে এখানে সাকসেসফুল পার্সেন্টেজ হলো 75 to 80%। ঠিক আছে, কন্ট্রাক্ট গ্রাফটিং এ অলমোস্ট 100% আমরা সাকসেসফুল রেট পাই, কিন্তু ভিনিয়ার গ্রাফটিং এর ক্ষেত্রে কিছুটা কম, 80% পাওয়া যায়। ভিনিয়ার গ্রাফটিং এর ক্ষেত্রেও রুট স্টক প্রিপারেশনটা আমরা এর আগেও দেখেছি। রুট স্টক আমরা সিড থেকে তৈরি করে নিব, অথবা ওয়াইল্ড ভ্যারাইটি যেটা সেটাকে আমরা রুট স্টক হিসেবে ইউজ করতে পারি। সাধারণত 3 থেকে 4 মাস বয়সের যে সিডলিং গুলো সেগুলোকে আমরা রুট স্টক হিসেবে ইউজ করব। সায়নের ক্ষেত্রে কি করব? হেলদি, ডিজিজ ফ্রি। যেহেতু সায়নকে আমরা ডিটাচ করে নিয়ে আসব, এখন কতটুকু অংশ আমরা ডিটাচ করব বা কোন অংশটা আমরা ডিটাচ করব? গাছের পুরো ডালটাই ডিটাচ করে নিয়ে আসব, নাকি
নিচের পোর্শন ডিটাচ করব নাকি উপরের পোর্শন ডিটাচ করব, এখন সেই বিষয়ে একটু জানতে হবে। সাধারণত আমরা সায়ন হিসেবে যখন ডিটাচ পোর্শন ইউজ করি, তখন আমরা যে ব্রাঞ্চটা ইউজ করব সেটার একদম অগ্রভাগ, যেখানে মাত্র কলি বা বাড হচ্ছে, মানে যে বাডটা মাত্র স্প্রাউট করবে, প্রস্ফুটিত হবে, এই ধরনের বাডগুলোকে আমরা বা এই ধরনের ব্রাঞ্চগুলোকে আমরা সিলেক্ট করব। যেমন এই দেখো, তোমরা যদি স্টেমগুলো একটু খেয়াল করো, স্টেমের মাথাগুলো একটু দেখো, প্রতিটা স্টেমের মাথা একটু খেয়াল করো যে স্টেমের মাথাগুলোতে এখানে কিন্তু এখনো কোনো লিফ বা বাড স্প্রাউটিং হয়নি, কিন্তু এমন একটা পজিশন হয়তো আর কিছুদিন পরেই এখান থেকে এই মাথাগুলো থেকে বাডগুলো স্প্রাউট করে ফেলবে। দেখো বাডগুলো কিন্তু স্প্রাউটের একদম শেষ পর্যায়ের দিকে চলে গেছে, বাডগুলো প্রত্যেকটা বাড কিন্তু সোয়েলিং হয়ে গিয়েছে, উঁচু হয়ে গিয়েছে, মানে তারা জাস্ট আর কয়েকটা দিন সময় পেলেই হয়তো স্প্রাউট করবে, ওখান থেকে হয়তো আবার লিফ তৈরি হবে, ছোট ছোট একদম কচি কচি লিফ বের হবে। এই ধরনের যে বাডগুলো আছে, এই ধরনের যে স্টেমগুলো, সাধারণত এই অংশটুকুকে নিচে থেকে না, নিচে থেকে 15-20 সেন্টিমিটার আমরা নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে অবশ্যই মাথার পাশে, যে শীর্ষ দিকে থেকে শুরু করে প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার একটা স্টেম আমরা চুজ করব, যে স্টেমটা অবশ্যই হবে ডিজিজ ফ্রি, হেলদি, এবং যার থিকনেসটা হবে আমার রুটস্টকের থিকনেসের মতো। মোটামুটি দেখা যায় যে একটা 3-4 মাস বয়সের একটা রুটস্টকের থিকনেস যেরকম হয়, একটা পেন্সিলের মতো বা একটা কলমের মতো ডায়ামিটার হয়, এরকম যে সায়নের স্টেমের যে ডায়ামিটার হবে, এরকম বয়সের সায়নকে আমাদের চুজ করতে হবে, যাদের বাট জাস্ট কিছুদিন পরে। এবং এই বার্ডে তো কোনো লিফ নেই, বার্ডে কিন্তু কোনো লিফ থাকবে না যে সায়নটাকে আমরা চুজ করব, কারণ তাদের এখনো সেই জায়গা থেকে লিফ তৈরি হয়নি, হবে 1-2-4 দিন বা 5-10 দিন পরে হবে, কিন্তু অবশ্যই তার পরবর্তী নোটগুলোতে কিন্তু লিফ থাকবে, এই যে নোট, এই যে নোট, এইগুলোতে কিন্তু লিফ থাকবে। তো সাধারণত আমরা কি করব, যে আমরা যে স্টেমটাকে চুজ করব, যে সায়ন হিসেবে আমরা এই স্টেমটাকে ইউজ করব, সেই স্টেমটা যখন আমরা ইউজ করব বলে ভেবে নিব, তার 7-8 দিন পূর্বে তার এই যে লোয়ার পোর্শনে যে লিফগুলো আছে এগুলোকে ছাঁটাই করে দিতে হবে। সেটা কিন্তু মাদার প্ল্যান্টে থাকা অবস্থায়, এই স্টেমটাকে ডিটাচ করে নিয়ে আসবো, নিয়ে এসে 7-8 দিন রুমে রেখে দিয়ে তারপরে যে আমরা গ্রাফটিং করব তা কিন্তু নয়। তাতে কি হবে, যদি আমরা 7-8 দিন রুমে রেখে দেই কাটা পোর্শনটা, তাহলে কি এটা কি আর অ্যালাইভ থাকবে? তোমাদের কাছে কি মনে হয়? শুকিয়ে যাবে। এই প্ল্যান্টেই তো আর অ্যালাইভ থাকবে না, এটা তো ডেথ হয়ে যাবে, এটা তো মারা যাবে। এই জন্য আমরা করব কি, জাস্ট আমরা যে পোর্শনটাকে চুজ করব সেই পোর্শনটার ডায়ামিটার এবং তাদের বার্ড পোর্শন সবকিছু চুজ করে সিলেক্ট করে যখন আমরা গ্রাফটিং করব, ঠিক সেই মুহূর্তে এই পোর্শনটাকে কেটে আমরা তারপরে জয়েন করব, আমাদের রুট স্টকের সাথে জয়েনিং করব। সেজন্য এই যে ডিফলিয়েট করব, মানে পাতাগুলোকে আমরা ছাঁটাই করব, সেই পাতাগুলোকে আমরা 8 থেকে 10 দিন পূর্বে ছাঁটাই করব। প্রতিটা লোয়ার নোডে যে লিফ থাকবে সেই লিফগুলোকে আমরা 8 থেকে 10 দিন পূর্বেই ছাঁটাই করে দেব, কোন কোন ব্রাঞ্চ থেকে, যে ব্রাঞ্চটাকে আমরা সায়ন হিসেবে চুজ করব, সেই সায়ন হিসেবে চুজ করা যে ব্রাঞ্চটা থাকবে সেই ব্রাঞ্চটার ডিফলিয়েটেড করব প্রায় 8 থেকে 10 দিন পূর্বে, গ্রাফটিং করার 8 থেকে 10 দিন পূর্বে আমরা ডিফলিয়েটেড করে দিব। দেন আমরা আমাদের নির্ধারিত ডেটে যখন গ্রাফটিং করব, সেদিন আমরা আমাদের প্রয়োজনীয় মেজারমেন্ট নিয়ে সেই পোর্শনটা কেটে নিয়ে আসব। দ্যাট মিনস এই সায়নে কিন্তু কোনো লিফ থাকলো না লোয়ার নোডে, আর আপার নোড স্প্রাউট করেনি, আপার নোড স্প্রাউট করবে। দ্যাট মিনস লোয়ার পোর্শনে যখন আমি লিফ ছাঁটাই করে দিব, তখন কিন্তু সমস্ত ফোর্স গিয়ে পড়বে আমার আপার পোর্শনে, সমস্ত ফোর্স গিয়ে আমার আপার পোর্শনে পড়বে, তখন লোয়ার নোড থেকে লিফ তৈরি হওয়ার পূর্বে আমার এই বার্ডগুলো স্প্রাউট করবে। তার মানে যদি আমার গ্রাফটিংটা সাকসেসফুল হয়, তাহলে আমি সেটা বুঝতে পারবো যখন আমার এই আপার নোড মানে শীর্ষ থেকে ছোট ছোট নতুন কুড়ি বের হবে, নতুন লিফ বের হবে, তখন
আমরা বুঝতে পারবো যে আমাদের এই গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে। এজন্য যেটা করতে হয় যে ডিফোলিয়েটেড করে দিতে হয় লিফগুলো, যাতে এই পুরো শক্তিটা বা পুরো ফোর্সটা কাজ করতে পারে এই শীর্ষ দিকে। ওকে, এই যে রুট স্টক সাধারণত আমরা এভাবে রুট স্টক তৈরি করি নাই, সিড থেকে রুট স্টক তৈরি করি। এবং সায়নের ক্ষেত্রে, আচ্ছা এখানে সায়নের ক্ষেত্রে আমরা যখন প্রসিডিউরটাতে যাব তখন আমরা জাস্ট এই ফিগারটা এখন দেখিয়ে রাখছি এই কারণেই যে দেখো এই ফিগারে আমরা এটা হলো সায়ন, এটা সায়ন, ঠিক এই সায়নেরই অপর পার্ট হলো এটা, এটা জাস্ট বোঝানোর জন্য পাশাপাশি দুইটা ছবি দেওয়া হয়েছে এই কারণেই যে সায়নের এক পাশে এরকম স্ল্যান্টিং কাট দিতে হয় এবং তার অপোজিট পাশে এইভাবে ডাউনওয়ার্ড একটা কাট দিতে হয় ছোট করে। দ্যাট মিনস এই পোর্শনটারই অপর পাশে এরকম একটা কাট দেয়া আছে, যে ডাউনওয়ার্ড ছোট করে একটা স্ল্যান্টিং কাট দেয়া আছে। এটা হলো সায়নকে কিভাবে আমরা তৈরি করে নিব, সায়নের কাটটা কিরকম হবে সেটা আমরা প্রসিডিউরের ক্ষেত্রে আমরা আবার ডিটেলস বলবো। ওকে, দেন আমরা তো গ্রাফটিং করব, গ্রাফটিং করার পরে আমাদের গ্রাফটেড গাছ এরকম হবে, নতুন লিভ হবে। এই যে দেখো নতুন লিভ বের হবে, দেন এই গাছটা হলো পুরো একটা ইন্ডিভিজুয়াল গাছ হবে, নতুন একটা গাছ হবে। এবার আসো কিভাবে আমাদের ভিনিয়ার গ্রাফটিং করতে হয়। ভিনিয়ার গ্রাফটিং প্রথমেই বলেছি এটা নাম হলো সাইড গ্রাফটিং, কারণ আমরা সাইডে গ্রাফটিং করে, দেখো এটা দেখলে বুঝতে পারবে। এইটা যদি আমার রুট স্টক হয়, যদি না এটাই আমার রুট স্টক, রুট স্টকে একটা সাইডে আমরা কেটেছি। এই যদি আমরা এইটা যদি চিন্তা করি, দেখো একটা সাইডে আমরা কেটেছি, কাটা পোর্শনটা কিন্তু একটা সাইডে। এই সাইডে যখন আমি এই সায়নকে ইনসার্ট করছি, দ্যাট মিনস একটা সাইডে আমি গ্রাফটিং বা জয়েনিং করছি, এই জন্য এটার নাম বলা হয় সাইড গ্রাফটিং। যেহেতু সায়নকে ইন্টারনোড পোর্শনে গিয়ে একটা সাইডে অ্যাটাচ করে দেয়া হয়, তখন এটা নাম হয়ে যায় সাইড গ্রাফটিং। এটা হলো রুট স্টক আর এটা হলো সায়ন। দেন এই দুটো জয়েনিং এর পর এরকম পলিথিন দিয়ে আমরা পলিথিন ট্যাপ দিয়ে র্যাপ করে দেবো, ঠিক আছে। এবার প্রসিডিউর দেখো, a shallow downward cut of about 3 to 7 centimeter long is given on the stock plant. Stock plant এ আমরা 3 থেকে 7 সেন্টিমিটার লং একটা ডাউনওয়ার্ড কাট দিব। দ্যাট মিনস এই যে কাটটা, উপরের যে কাট দেখতে পাচ্ছ, উপরের যে কাট পোর্শন, এটা হলো ডাউনওয়ার্ড কাট দেয়া হয়েছে রুট স্টকে, যার দৈর্ঘ্য হলো 3 থেকে 4 বা 5 সেন্টিমিটারের মতো। এরকম একটা ডাউনওয়ার্ড কাট আমরা দেব নিচের দিকে, উপর দিকে নয় কিন্তু। এটা রুট স্টক, এটা রুট স্টক, দ্যাট মিনস আমার এইটা হলো মাটির সাথে লাগানো পোর্শন, এটা হলো উপরের দিকে, তার মানে এটা ডাউনওয়ার্ড, নিচের দিকে আমার এই পোর্শনে কাটটা দিতে হবে। আমরা নিচের দিকে এখানে কাট দিব। ভালোভাবে যদি আমরা বোঝাতে চাই, এই যে দেখো এটা হলো আমার রুট স্টক, এটা হলো আমার রুট স্টক। রুট স্টকে এই যে 3 থেকে 4 বা 5 সেন্টিমিটার আমরা যে কাটটা দিব, এটা হবে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ডাউনওয়ার্ড আমরা একটা কাট দিব। দেন কি করব, দেন অ্যাট দ্য বেস অফ দিস কাট, মানে এই যে কাটটা আমরা দিয়েছি এখানে দেখো, এই যে বেস অফ দিস কাট, এই কাটের বেইজে আমরা একটা ইনওয়ার্ড কাট দিব, একটা ছোট করে একটা ইনওয়ার্ড কাট দেব। এই যে এইভাবে এই কার্ডটা তো প্রথমে দিলাম, প্রথমে একটা কার্ড আমরা এখানে দিলাম। আসলে সবকিছু আসলে ভার্চুয়ালি বোঝানো এতটা সম্ভব না, আমি যতটুকু পারছি চেষ্টা করছি বোঝানোর জন্য। এই আমরা একটা ডাউনওয়ার্ড কার্ড দিলাম, দেন সেখানে আমরা একটা ইনওয়ার্ড ভিতরের দিকে আরেকটা কার্ড দিব। তাতে কি হবে, তাতে যেটা হবে আমার এই কার্ডটা বা এই বার্কটা সহজে তুলে ফেলা যাবে। আমি যদি এই ইনওয়ার্ড কার্ডটা না দেই তাহলে কি এই পোর্শনটা আমি তুলে ফেলতে পারবো? তোমাদের কি মনে হয়? না ম্যাম, তোলা যাবে না। এই রুট স্টক থেকে এই বারটাকে তুলে ফেলার জন্য আমার অবশ্যই এখানে একটা ইনওয়ার্ড কার্ড দিতে হবে। এই ইনওয়ার্ড কার্ডটাও হবে স্ল্যান্টিং, সোজা না কিন্তু। এখানে এটা স্ল্যান্টিং কার্ড, কেউ প্রশ্ন করতেই পারে যে ম্যাডাম এটা স্ল্যান্টিং কার্ড, তাহলে নিচেটা সোজা করে দিলেও তো বারটা তুলে ফেলা যায় না, কিন্তু সোজা করে দেয়া যাবে না, এটাকে ইনওয়ার্ড কার্ডই দিতে হবে, যাতে আমি এই সায়নটাকে ঠিক এই জায়গায় এমন ভাবে এস্টাবলিশ করতে পারি যেন কোনোভাবে সায়নটা এখান থেকে ডিটাচ হতে না পারে, বা এমন ভাবে একটা সায়ন আমি অ্যাটাচ করব যেন মনে না হয় যে এটা আমার
অন্য কোনো প্ল্যান্ট এখানে আমি বসিয়েছি। ম্যাম ওটা কি সাপোর্টের জন্য? এটা সাপোর্টের জন্য এক্স্যাক্টলি। এই যে আমরা যখন হলো এটা তো রুট স্টক কাটিং দেখছি, আমরা যখন সায়ন কাটিং দেখবো তখন আমরা দেখতে পারবো যে রুট স্টকে আমরা যেরকম একটা ডাউনওয়ার্ড কাট দিয়েছি, আবার একটা ইনওয়ার্ড কাট দিয়েছি। দ্যাট মিনস এই যে ডাউনওয়ার্ড কাটটার বেজেই আমরা একটা ইনওয়ার্ড কাট দিব, যাতে আমরা সায়নটাকে হোল্ড করে রাখতে পারি। এখানে সায়নটাকে যেন আমরা সাপোর্ট দিতে পারি, সায়নটার যে কাট দেওয়া আছে এটা পুরো মিট আপ করতে পারে এই রুট স্টকটা। ঠিক আছে, এবার দেখো এই যে তাহলে আমি এই যে ডাউনওয়ার্ড কার্ডটা দিলাম, দেওয়ার পর এই জায়গায় আমার তাহলে কিন্তু একটা ইনওয়ার্ড কার্ড হয়ে গেল। সায়নটার ক্ষেত্রেও আমার এভাবে একটা স্ল্যান্টিং কার্ড দিয়ে নিতে হবে, 3 থেকে 5 সেন্টিমিটার একটা স্ল্যান্টিং কার্ড দিয়ে অপর পোর্শনে, এই যে সায়নের ক্ষেত্রে এরকম একটা স্ল্যান্টিং কার্ড দিয়ে নিতে হবে এবং অপর পোর্শনে এরকম একটা ছোট করে স্ল্যান্টিং কার্ড দিয়ে নিতে হবে। সায়নের একটা পোর্শনে বড় করে 3 থেকে 5 সেন্টিমিটার, মানে আমার রুট স্টকে যে লেন্থ বরাবর আমরা কেটেছি সেরকম একটা পোর্শন আমরা এখানে কেটে নিব সায়নের ক্ষেত্রে, এবং সায়নের অপর পার্টে আমরা এরকম একটা ছোট ডাউনওয়ার্ড কাট দেব, যাতে এই ছোট ডাউনওয়ার্ড কাটটা গিয়ে এই জায়গাটাকে ম্যাচ করতে পারে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? জি ম্যাম। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, তাহলে বিষয় যেটা দাঁড়ালো যে রুট স্টকে আমরা 3 থেকে 5 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার যে ডাউনওয়ার্ড কাটটা দিব তার বেজেই আমরা একটা ইনওয়ার্ড কাট দিব, এবং সেই ইনওয়ার্ড কাটটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন সায়নটা এই সায়নের যে কাট দেয়া আছে সায়নের মধ্যে আমরা যে কাট দিয়েছি সেই কাটটাকে মিট করার জন্য, যেন ক্ষয় পূরণ হয়ে যায়। এই যে একটা ক্ষত তৈরি করেছি, ক্ষতটা যেন পূরণ হয়ে যায়, যাতে অ্যাটাচ হওয়ার ফ্যাসিলিটি বেশি হয়। যত পোর্শন আমি মানে যতটা পোর্শন আমি ওপেন রাখবো তত ইজি আমার জয়েনিং এর জন্য। এখানে সারফেস যত বেশি হবে আমার ক্যাম্বিয়াম ততটা এক্সপোজ হবে, আর যত বেশি ক্যাম্বিয়াম এক্সপোজ হবে তত বেশি জয়েন করবে দ্রুত। যদি অল্প অল্প জায়গায় কিন্তু জয়েন নিতে বেশি সময় নেবে, যত বেশি হবে তার ক্যাম্বিয়াম অনেক বেশি জায়গা জুড়ে থাকবে এবং বেশি দ্রুত তারা জয়েনিং করবে। তাহলে রুট স্টকের এই প্রিপারেশন হয়ে গেল যে রুট স্টক আমরা কিভাবে কেটে নিব। রুট স্টকে প্রথমে একটা ডাউনওয়ার্ড কাট দিব, তার বেজে আমরা একটা ইনওয়ার্ড কাট দিব। তাকে যদি আমরা একটু সাইড থেকে দেখি তার সাইড ভিউ হবে এরকম। এবার সায়নের ক্ষেত্রে কি হবে, সায়নের ক্ষেত্রে ঠিক একই সমান করে আমরা একটা স্ল্যান্টিং কাট দিয়ে নেব। সায়নের ক্ষেত্রেও কিন্তু তাই, তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুল করো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা ভুল করো যে গাছের অনেক মাথার সাথে পায়ের জোড়া দিয়ে দাও। দ্যাট মিনস তুমি চিনতেই পারো না, তোমাদের কিন্তু পরীক্ষার হলে এরকম সায়ন দিয়ে দেওয়া হবে। যেহেতু পরীক্ষার হলে রুট স্টক মানে টবে করে দেওয়া সম্ভব নয়, তোমাদেরকে পাশাপাশি এরকম দুইটা স্টক মানে স্টেম দেওয়া হবে। একটাকে তোমাদের সায়ন হিসেবে ইউজ করতে হবে এবং একটাকে রুট স্টক হিসেবে ইউজ করতে হবে। অনেক ক্ষেত্রেই যেটা আমরা দেখে থাকি যে তোমরা যেটা করো, সায়নটাকে উল্টা দিকে জোড়া দাও, রুট স্টকটাকে এভাবে সোজা রাখো, রেখে করো কি এটাকে ঘুরিয়ে দিলে যেটা হয় পাটাকে উপরে চলে যাবে এবং মাথার নিচে চলে আসবে। এই অবস্থায় তোমরা গ্রাফটিং করো। কন্ট্রাক্টের ক্ষেত্রেও তাই, ভিনিয়ারের ক্ষেত্রেও তাই। তাহলে কি আমি যদি পায়ের সাথে মাথা জোড়া দিই তাহলে কি সেখানে সাকসেস হওয়া সম্ভব? তোমার যদি অপারেশনে পা কেটে ফেলতে হয়, সেখানে পা যদি আমার নতুন করে ট্রান্সফার করতে হয়, তাহলে কি আমি যদি পায়ের বদলে সেখানে যদি হাত জোড়া দিই তাহলে হবে? তোমার পায়ে যদি পায়ের জায়গায় হাত জোড়া দেওয়া হয় তাহলে কি কাজ হবে? না হ্যাঁ, তাহলে কি করতে হবে, পায়ের সাথে পা জোড়া দিতে হবে। দ্যাট মিনস এদের দুজনকেই, দুটো স্টেমকেই মাথা উপরে রেখেই কাজ করতে হবে। যদি মাথাকে কোনো কারণে নিচে নিয়ে যাও তাহলে সেই গ্রাফটিং হবে না। এটা কিন্তু আমরা প্রথমে গ্রাফটিং তোমাদের কাজ দেখেই জিরো হয়ে যায়। যদি দেখি যে আমরা এরকম তোমরা করেছো যে রুট স্টকের মাথা ঠিক আছে কিন্তু সায়নের ক্ষেত্রে মাথার জায়গায় পা চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু পুরো প্রসেসটাই জিরো হয়ে যায়, কারণ তুমি তো জিনিসটা করতেই পারো নি। সেখানে তোমার ফিগার অঙ্কনে কি হবে আর ডেসক্রিপশন কি হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, ওকে? এটা একটু সতর্কতার সাথে কাজ করতে হবে যে যেন না 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 কোনোটারই শিকড় থাকবে না।
প্র্যাকটিক্যাল তাহলে ক্লাসে ম্যাম কি আচ্ছা আমি বলছি প্র্যাকটিক্যাল পরীক্ষায় তো তোমাদেরকে শিকড় দেওয়া সম্ভব নয়, এভাবে তো ইন্ডিভিজুয়ালি গাছ সাপ্লাই করা সম্ভব নয়। আমরা যেটা করব এরকম স্টেম গুলো তোমাদেরকে সাপ্লাই করব। তোমরা এরকম দুইটা স্টেম দিয়ে কন্ট্যাক্ট গ্রাফটিং করবে, তোমরা এরকম দুইটা স্টেম দিয়ে ভিনিয়ার গ্রাফটিং করবে, এরকম দুইটা স্টেম থেকেই ক্লেফট গ্রাফটিং করবে। এখন প্রশ্ন হলো বোঝার উপায় কি, যে ম্যাডাম কোনটাকে রুট স্টক করব কোনটাকে সায়ন করব। তোমাদের যদি এরকম দুইটা প্ল্যান্ট দেয়া থাকে, এরকমই থাকবে, তোমরা দুটার যে কোনো একটাকেই তুমি রুট স্টক বা সায়ন হিসেবে ইউজ করতে পারো। একটাকে রুট স্টক হিসেবে ইউজ করবে আর একটাকে সায়ন হিসেবে ইউজ করবে। তবে অবশ্যই মনে রাখতে হবে আমি যেটাকে যেভাবে ইউজ করি না কেন তাদের মাথা যেন উপরেই থাকে। ইউ শুড মাইন্ড ইট, ওকে? মাথাগুলো যেন উপরেই থাকে, কোনো কারণে যেন তাদের শীর্ষ নিচে চলে না আসে। জাস্ট এটা মাথায় রাখতে হবে। দেন সামনের দিকে, সামনের স্টেপে যেতে হবে। শুরুতেই যদি ভুল হয়ে যায়, যদি তুমি মাথাকে পায়ে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার শুরুতেই সব শেষ। হয়তো তুমি বুঝতে পারছো না, তুমি হয়তো তোমার মতো করে গ্রাফটিং করে চলে গেলে, কিন্তু এটা কিন্তু জিরো হয়ে যাবে, টোটালটাই জিরো হয়ে যাবে। ম্যাম মাথাতে তো এরকম কুড়ি কুড়ি থাকবে, দেখলে ইয়েস বোঝা যাবে এক্স্যাক্টলি, যে ওটা মাথায় মাথা। এরকম এরকম কুড়ি কুড়ি থাকবে, তুমি দেখলে বুঝতেই পারবে এটা গাছের মাথা। আর যেহেতু এটাকে কেটে নিয়ে আসা হবে, নিচেটা তো কাটা থাকবে, কাটা পোর্শন, নিচেটা তো চাকু দিয়ে কাটা থাকবে বা সিকেচার দিয়ে কাটা থাকবে। বুঝতে পেরেছো? এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন মনে হয় প্রশ্ন করছিলে, কোনো একটা প্রশ্ন বলো, কি প্রশ্ন ছিল? কোনো প্রশ্ন ছিল কি? ম্যাম যে অংশটাতে কাট থাকবে ওইটাই তো রুট হবে, মানে নিচের দিকে থাকবে ওইটা। আবার বলো, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। ম্যাম যে অংশে কাট থাকবে ওইটা কি রুটের দিকে থাকবে না ম্যাম? মানে পরীক্ষার হলের কথা বলছো তুমি, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, পরীক্ষার হলে তো তোমাদের কি যে এরকম স্টেমই দেওয়া হবে, যে মাথার দিকে এরকম কুড়ি দেখলেই বুঝতে পারবে এখানে কোনো কাটা জায়গা থাকবেই না। জি ম্যাম বুঝতে মাথার দিকে পারছি ম্যাম। কোনো কাটা পোর্শন থাকবে না, নিচের দিকে থাকবে। তার জি মানে ম্যাম। উপর যেখানে কাটা নাই সেটা হলো উপরের পোর্শন, গাছের মাথা, আর নিচেরটা হলো গাছের গোড়া। ঠিক জি আছে? ম্যাম। জি ম্যাম। ওকে, আসো তাহলে কি হলো, রুট স্টকে আমরা কিভাবে কাট দিব সেটা জেনে ফেললাম, যে রুট স্টকে প্রথমে আমরা একটা ডাউনওয়ার্ড কাট দিব, দেন আমরা একটা ইনওয়ার্ড কাট দিব যাতে সায়নটাকে মিট আপ করে। এবার সায়নে কিভাবে করব? The scion is prepared by giving a long sloping cut on one side down to sound। এই যে দেখো বলছে যে সায়নের ক্ষেত্রে আমরা একটা স্লোপিং কাট দিব, সায়নের ক্ষেত্রে আমরা একটা লং স্লোপিং কাট দিব এবং তার অপোজিট পাশে আরেকটা ছোট করে স্ল্যান্টিং কাট দিব, ডাউনওয়ার্ডলি একটা স্ল্যান্টিং কাট দেবো। এই কথাটাই এখানে বলা হয়েছে। এ ভেরি ওয়েস কাট অন দ্য আদার সাইড, একটা ছোট করে কাট অন্য সাইডে দিতে হবে। The cuts on the stalk and on the scion should be of the same length, একই লেন্থে কাট পোর্শনটা হতে হবে। সে 3 থেকে 4 কাটি বা 5 সেন্টিমিটার কাটি বা 6 সেন্টিমিটার কাটি, আমি যতটুকুই কাটি সেটা আমার স্টক, রুট স্টকেও যে মানে যে পরিমাণে অংশটা আমরা কেটে নিব, সমপরিমাণ অংশ আমার সায়নেও কাটিং করতে হবে। দেন আমরা কি করব, আচ্ছা সেম লেন্থের হতে হবে এবং তাদের ডায়ামিটারটাও সেম হতে হবে, যাতে দ্য ক্যাম্বিয়াল লেয়ার অফ বোথ কম্পোনেন্টস ম্যাচ ইচ আদার। যদি সেম লেন্থের না হয় তাহলে কি হবে, স্টকের যদি কাটা পোর্শনটা বেশি থাকে আর সায়নের যদি কাট পোর্শনটা কম থাকে, তাহলে স্টকের ক্যাম্বিয়ামটা কিন্তু এক্সপোজ হয়ে থাকবে, কিন্তু সায়নের ক্যাম্বিয়াম কিন্তু আর এক্সপোজ হবে না। এই জন্যই বলা হয় যে দুইটা পোর্শনেই কাটা অংশটা সমান হতে হবে, যাতে তাদের দুইটা ক্যাম্বিয়াম লেয়ার, যে ক্যাম্বিয়াম লেয়ারটা এক্সপোজ হবে, যে ধরো এই যে এটা কেটে দেওয়ার পরে এখানে তো ক্যাম্বিয়াম লেয়ারটা এক্সপোজ হয়েছে, এই ক্যাম্বিয়াম লেয়ার যে দৈর্ঘ্য থাকবে এবং রুট স্টকের যে এই যে উপরের দিকে যে ডাউনওয়ার্ড কাট 3 থেকে 7 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, এইটার যেন সমান মাপ হয়। তাতে যেটা হবে আমার ক্যাম্বিয়াম দুইটা পরস্পর ম্যাচিং করবে এবং এর অপোজিটে যে ছোট করে ডাউনওয়ার্ড কাটটা দেওয়া আছে সেই ডাউনওয়ার্ড কাটটা এই রুট স্টকের ইনওয়ার্ড কাটের সাথে যেন একদম পারফেক্টলি ম্যাচ করে। যখন দুইটার ডায়ামিটার সেম হবে একমাত্র তখনই এটা পারফেক্টলি ম্যাচ করবে। যদি পরীক্ষার হলে কখনো দেখো যে
দুইটা স্টেম পড়েছে তোমাদের সাথে, যে একটা স্টেম প্রচুর মোটা এবং একটা স্টেম প্রচুর চিকন। সেক্ষেত্রে অবশ্যই তোমরা পরীক্ষার যে অ্যাসিস্ট্যান্ট থাকবে, যারা টেকনিশিয়ানরা থাকবেন, তাদের কাছ থেকে তোমরা চেঞ্জ করে নেবে, যে মোটামুটি যেন একটু ডায়ামিটারটা কাছাকাছি হয়। যদি 19-20 হয় তাহলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি 10-20 হয় তাহলে কিন্তু সেটা একটু মানানো কঠিন হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই ফিগারটার কথা যদি আমি চিন্তা করি, আমার ফিগার অনুযায়ী দেখো আমার রুস্টকের ডায়ামিটার এবং সায়নের ডায়ামিটারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, রাইট? জি ম্যাম। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন রুটস্টকের ডায়ামিটার এবং সায়নের ডায়ামিটারটা মোটামুটি একটা কাছাকাছি ডায়ামিটার হয়। এরকম যেন 10-20 না হয়, অবশ্যই 19-20 হতে পারে কিন্তু 10-20 না। ঠিক আছে, যদি বাই এনি চান্স তোমাদের কারো কপালে এরকম পড়ে যায়, দেন তোমরা অবশ্যই একটু চেঞ্জ করে নেবে, তাতে তোমাদের কাজ করতে সুবিধা হবে। তারপরে কি করব? After placing the scion and the stock together, they are tied securely with polythene tape. That means যে পলিথিন টেপ দিয়ে তাদেরকে সুন্দর করে আমরা টেপ দিয়ে পেঁচিয়ে দিব, এবং একটা সময় পর যখন জয়েনিং হয়ে যাবে তখন কিভাবে বুঝবো? এই যে সায়ন আমাদের, এই সায়নের যে কুড়িটা আছে সেখান থেকে, বারটা যেটা, সেখান থেকে দেখবেন নতুন করে ছোট ছোট লিফ তৈরি হচ্ছে। এই যে এই কালারের, এই যে এরকম ছোট, এই হালকা রেডিশ টাইপের দেখবো ছোট ছোট লিপ তৈরি হচ্ছে। তখন বুঝতে পারবো যে আমাদের এই গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, আর এটা যেহেতু মাটির সাথেই থাকছে টবে বা আমরা পলিব্যাগে, যখন আমাদের রুট স্টকটা থাকছে সাথে, আমরা যখন ভিনিয়ার গ্রাফটিং এর যে সাইড দিকে যখন আমরা জয়েন করেছি, দ্যাট মিনস এটা একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট হয়ে গেল, যেহেতু এটার মাথা নেই। ওকে, মাথাটা আমরা আগেই কেটে দিয়েছি। তাহলে প্রায়, সময় তো দেখা যায় মাথা থেকে যদি পাতা বের হয়। না, মাথা থেকে পাতা বের হবে না, কারণ তুমি তো মাথাটা কেটেই দিবে। মাথা থেকে, মাথায় কখন পাতা বের হবে? মাথায় পাতা বের হবে তবে অনেক অনেক বছর পরে, কারণ তুমি যে সায়নটাকে সেখানে অ্যাটাচ করেছো, তার যে বাট পোর্শনটা সেটা কিন্তু অলরেডি স্প্রাউটিং এর জন্য প্রস্তুত। সে যদি পারফেক্ট একটু গ্রাফটিং জয়েনিং হয়ে যায়, পারফেক্টলি যদি একটু ময়েশ্চার আদান প্রদান হয়, তাহলেই কিন্তু এই বারটা, কোথায়, এই যে এই বারটা স্প্রাউট করে ফেলবে, রুটসটা আগেই এটা স্প্রাউট করে ফেলবে। বোঝা গেছে? এখন প্রশ্ন হলো যে আমি যদি একেবারেই এখান থেকে চাই যে আমি শুধুমাত্র যে সায়নটাকে ইউজ করব, সেই সায়নটাই থাকবে, আমার অন্য ভ্যারাইটি আর থাকবে না, তাহলে আমি রুটস্টকের মাথা কখনোই হতে দেব না। রুট স্টকের মাথা থেকে যখনই আমার বাট তৈরি হবে বা কলি বের হবে বা ছোট লিফ আসবে, তখনই আমি সেটাকে ছাঁটাই করে দেব। কিন্তু আমি যদি ভাবি যে না, শুধুমাত্র হলো গিয়ে আমি এটাকে আলাদা একই গাছে 2-3টা ভ্যারাইটি যেরকম করি সেরকম করতে চাই, সেই ভিনিয়ার গ্রাফটিং হিসেবে, সাইড গ্রাফটিং হিসেবে এটাকে সাইডে একটা ডালকে আমি রাখতে চাই, যেই ডালে হয়তো বা আমার ডিজায়ার প্ল্যান্টটা থাকবে, সেক্ষেত্রে আমার ডিজায়ার সায়ন স্ট্যাবলিশ হয়ে যাওয়ার পর, আমার ভালোভাবে শোনো, ডিজায়ার সায়ন স্ট্যাবলিশ হয়ে যাওয়ার পর, দ্যাট মিনস ডিজায়ার সায়নের বয়স মানে বেশ ভালো হয়ে যাওয়ার পর, যখন মনে করো গাছ পুরোপুরি সায়নই গাছের দখল করে ফেলেছে, দেন আমি আমার রুট স্টককে পারমিট করব, দেন সে যদি আবার হলো স্ট্যাবলিশ করে করবে। ওকে, ফার্দার যতক্ষণ পর্যন্ত আমার সায়ন স্ট্যাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার রুট স্টকের মাথা থেকে পাতা বের হতে দেব না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ম্যাম, তাহলে কি রুট স্টকের ওই উপরের মাথাটা কি কেটে দেওয়াটা অপশনাল? আমি ইচ্ছা করলে কাটতেও পারি না, না, ইচ্ছা করলে তোমার ছাড়বে। গ্রাফটিং এর শুরুতে তো কেটেই দিতে হবে। তুমি যদি এটা মাথায় রেখে দাও তাহলে তো তোমার এই সায়নটা পুষ্টিটা পুরোটা নিতে পারবে না। ও জি ম্যাম, বুঝতে ঠিক আছে, পারছি। সায়নটা এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে তুমি যদি চাও যে আমার রুট স্টকটাও এখন তৈরি হোক, বা রুট স্টকটাও যদি বাড়তে চায় বাড়ুক, দেন আমি রুট স্টকটাকে পারমিট করব। আদারওয়াইজ আমার সায়ন এস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমি কিন্তু রুট স্টককে পারমিট করব না। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছো সবাই? ওকে, জি ম্যাম। যদি বুঝতে পারো তাহলে চলো আমরা একটা ভিডিও দেখে আসি।
তোমরা কি ভিডিও শেয়ারটা দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে আচ্ছা, ম্যাম। তাহলে তোমরা এখন দেখো যে উনি উনি এখানে জাস্ট তোমরা যেহেতু সাউন্ড শুনতে পারো না, তো সেক্ষেত্রে উনি জাস্ট প্রসেসটা দেখে যাও, যেটা আমি বললাম এতক্ষণ, যে ওরা কিভাবে কাটছে এবং কিভাবে র্যাপিং করছে। কয়েকটা ভাবে সে ভিনিয়ার গ্রাফটিং র্যাপিংটা তোমাদেরকে দেখাবে, ঠিক আছে? দেখো ভিডিওটা শুরু থেকে একটু দেখো ভালোভাবে। যে আচ্ছা ওকে, আর একটু শুরু করতে হবে। ওকে, এই দেখো এটা হলো রুট স্টক, যেখানে সে কাটলো, দেখেছো? এই যে সায়ন, এই দেখো এই পাশেও কেটে দিল। ম্যাম স্ক্রিনটা বড় করে দিলে আরো দেখতে সুবিধা হয়। স্ক্রিন তো আর, ওকে দাঁড়াও, আচ্ছা আবার দেখো, দাঁড়াও আবার দিচ্ছি, শুরু করো। দেখেছো তোমরা? জি ম্যাম। ওকে, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে সে আসলে কার্ডটা কখন দিয়েছে? আমার মনে হয় এই ভিডিওটাতে মানে তোমরা ইনওয়ার্ড কার্ডটা বুঝতে পারোনি, জি ম্যাম। তাই না? আসলে ভিডিওটাতে খুব দ্রুত করেছেন, তো এখানে মানে এখানে উনি আসলে যেটা করেছে, এই ভিডিওতে উনি এই ইনওয়ার্ড কার্ডটা আগেই দিয়েছে, দেন উনি ডাউনওয়ার্ড কার্ডটা দিয়েছে। দেখো এবার দেখো সায়নের ক্ষেত্রে কিন্তু এই যে দেখো উল্টা দিকে আবার সেই কার্ডটা দিয়েছে। এই দেখো আবার দেখো, এই দেখো সায়নে প্রথমে স্ল্যান্টিং কার্ডটা দিল, এবার উল্টা দিকে কিন্তু সেই ছোট কার্ডটা দিল, দেখেছো? দেন সেটা ওখানে মিট করলো। দেন ওকে, দেখে মানে তোমরা কি এখন বুঝতে পেরেছো বিষয়টা? জি ম্যাম। যে এখানে আসলে উনি কি করেছে, যে স্টকে প্রথমে কিন্তু উনি আসলে ইনওয়ার্ড কার্ড যেটা ছিল উনি এটা আগেই দিয়ে নিয়েছে, নেয়ার কারণে এরপরে হলো সে ডাউনওয়ার্ড কার্ড দিয়েছে। কিন্তু আমরা সেটা করব না, আমরা আগে স্লোপিং কার্ড বা ডাউনওয়ার্ড কার্ড যেটা সেটা দেব, দেন আমরা ইনওয়ার্ড কার্ডটা দেব। তবে অবশ্যই তোমাদেরকে আমি বলে রাখি যে ডাউনওয়ার্ড কার্ড বা স্লোপিং কার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই রুট স্ট্রোকের ক্ষেত্রে মনে রাখতে হবে যেন আমার 1/3 পোর্শন আমি কাটি, পুরো ডায়ামিটারের 3/1 অংশ যেন আমি কেটে ফেলি। এমন না হয় যে আমি 3/2 অংশ কেটে ফেলেছি আর একটু বাকি আছে গাছে, সেভাবে কিন্তু করা যাবে না। আমি কন্ট্যাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রেও বলেছি যে আমরা যখন কাটবো অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমি ডায়ামিটারের 3/1 অংশ কাটি। বুঝাইতে পারছি আমি এই কথা তোমাদেরকে? ম্যাম ভার্সিটি খোলার পর কি এগুলো হাতে একটু দেখানো হবে? হ্যাঁ, ভার্সিটি খোলার পরে তোমাদেরকে এগুলো আমরা ভিসি স্যারের কাছে বলেছি যে ইউনিভার্সিটি খোলার পরে মিনিমাম 1 মাস সময় দিতে হবে আমাদেরকে, যেন আমরা স্টুডেন্টদেরকে যেটা পড়িয়েছি বা ভিডিও দেখেছি এটা যেন আমরা
হাতে কলমে কিছুটা করাতে পারি, আদারওয়াইজ তোমরা তো হাতে কলমে করানোর পরেও পারো না। তোমরা নিজেরই পরীক্ষার হলে আসলে দেখতে পারবে যে তোমাদের কি অবস্থা। কেউ মাথার সাথে পায়ের সাথে মাথা জোড়া দিচ্ছ, কেউ হলো সোজা কেটে রেখে দিয়েছো, মানে বিষয়গুলো হাতে কলমে বারবার করানোর পরেও কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস বা পরীক্ষায় এসে পারো না। আর এখানে যদি আমরা এইভাবে মানে ভার্চুয়ালি পরীক্ষা মানে ক্লাস করানোর পরে সরাসরি পরীক্ষার হলে চলে যাই, তাহলে তোমাদের জন্য আসলে এটা খুবই কঠিন। এই জন্য আমরা ভিসি স্যারের কাছে সবগুলো ডিপার্টমেন্টে আসলে অ্যাপিল করছে যে স্যার আমাদের আসলে 1 মাস সময় দরকার, যেন স্টুডেন্টরা তাদের হাতে কলমে কাজটা করতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস আমরা যতটুকু জানি বা আমরা যতটুকু ইনফর্ম যে ইউনিভার্সিটি খোলার পরে পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম 1 মাস আগে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হাতে কলমে করানো হবে। হয়তো এই থিওরিটিক্যাল পড়ানোটা আর পড়ানো হবে না, যেটা আমি পড়িয়ে দিচ্ছি, জাস্ট এই জিনিসটাকে হাতে কলমে তোমাদেরকে আবার করানো হবে, মানে প্রত্যেকে যেন হাতে কলমে করতে পারে, সে যেন দেখে ধরে বুঝতে পারে যে জিনিসটা কিভাবে কি করতে হচ্ছে। আদারওয়াইজ প্র্যাকটিক্যাল পরীক্ষায় তো আর কোনো স্টুডেন্ট এটা কন্ডাক্ট করতে পারবে না। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তোমাদের কি এখন এই আজকের ক্লাস ম্যাম তার মানে কি হচ্ছে বলো বলো 1 মাস টাইম দেওয়া হবে তাহলে? এখন পর্যন্ত আমরা এটাই অ্যাপিল করেছি ভিসি স্যারের কাছে যে তাহলে কি ম্যাম 1 মাস ইউনিভার্সিটি খোলার পরে যেন প্র্যাকটিক্যাল দেওয়া হবে পরীক্ষা ম্যাম? শুরু হওয়ার পূর্বে যেন আমরা স্টুডেন্টদেরকে মোটামুটি একটা সময় হাতে নিয়ে তাদেরকে একটু হাতে কলমে করার সুযোগ করে দিতে পারি। আদারওয়াইজ আসলে ভার্চুয়ালি প্র্যাকটিক্যাল ক্লাস তো আসলে হয় না, প্র্যাকটিক্যাল পরীক্ষাও আসলে এভাবে নেওয়া সম্ভব না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আসলে ভিডিও দেখে কি আর প্র্যাকটিক্যাল ক্লাস করানো যায়? যদি ভিডিও দেখে প্র্যাকটিক্যাল ক্লাস করানো যেত তাহলে এটার নাম আসলে প্র্যাকটিক্যাল হতো না, এটা থিওরির মধ্যেই হয়ে যেত। এই জন্য আমরা আশাবাদী যে হয়তো বা ভিসি স্যার সেই সুযোগটা তোমাদেরকেও দেবেন, আমাদেরকেও দেবেন তোমাদেরকে হাতে কলমে শেখানোর জন্য। ওকে? জি ম্যাম। আচ্ছা, এখন তোমাদের বলো তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে কিনা আজকে ক্লাস নিয়ে? আজকে ক্লাস কোথায়? আচ্ছা, আজকে ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। যদি প্রশ্ন থাকে তাহলে আমরা সেটা ক্লিয়ার করার চেষ্টা করি, আদারওয়াইজ আমরা আমাদের অ্যাটেন্ডেন্সে চলে যাব। বলো। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সরাসরি অ্যাটেন্ডেন্সে চলে যাব। তার মানে আমরা সবাই সবকিছু বুঝেছি, তাই তো? জি ম্যাম, আপাতত সমস্যা নেই। ওকে, তাহলে নেক্সট ক্লাসে যখন আমি 2-1টা প্রশ্ন করলেই বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা আসলে কতটুকু বুঝেছে। তবে আমি আশাবাদী হয়তো তারা পুরোটাই বুঝবে, কারণ স্বাভাবিকভাবেই তোমরা তো যথেষ্ট ট্যালেন্ট। আমি মনে করি ইউনিভার্সিটিতে যারা আসে তারা সবাই আসলে তাদের মেরিট দিয়েই আসে, সবাই তাদের ট্যালেন্ট নিয়েই থাকে, হয়তোবা ট্যালেন্টটাকে একটু ঝালাই করে না। অনেকেই এসে আসলে উন্মুক্ত বাতাস পেয়ে বাবা মার আঁচলের বাইরে এসে আসলে বুঝতে পারে না যে তারা কি করছে। তবে আমি জানি, বিশ্বাস করি যে প্রতিটা স্টুডেন্টই মেরিটোরিয়াস। তারা চাইলে যে কোনো পজিশন হোল্ড করতে পারে এবং তারা চাইলে যে কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারে। এটুকু আশা তো আমি করতেই পারি তোমাদের কাছে। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ। এখন আমরা একটু ছোট করে দেখি আমাদের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা। পার্টিসিপেন্ট